দর্শক চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির কাছে। ভাই আবার ফিরলাম আপনার কাছে। যেহেতু শুরুতেই বলছিলাম যে আজকে মহান মে দিবস, সুতরাং এই দিবসের পেছনে তো একটা হিস্টোরিক ব্যাকগ্রাউন্ড আছে বা একটা ইতিহাস আছে, সেটা যদি একটু ছোট্ট করে আমাদের সাথে বলতেন। এই দিবসটি আসলে ঘোষণা হয়েছিল শ্রমিকদের একটা আন্দোলনের দিবস হিসেবে, এবং সেটা 1889 সালে প্যারিসে আন্তর্জাতিক এক সম্মেলনে। শ্রমিকদের সম্মেলন ছিল, বিভিন্ন দেশের শ্রমিকদের ইউনিয়ন, শ্রমিকদের পার্টি, যারা মূলত সমাজতান্ত্রিক আদর্শে দীক্ষিত ছিল, তাদের যে একটা আন্তর্জাতিক সম্মেলন, যেটা দ্বিতীয় আন্তর্জাতিক নামে পরিচিত হয়েছিল, সেই সম্মেলনে এই মে দিবসকে 8 ঘন্টা কর্মদিবসের দাবির আন্দোলনের একটা দিন হিসেবে পালন করার জন্য পরবর্তী বছরে মানে 1890 সালে এটা পালিত হবে, সেভাবেই সারা দুনিয়াভাবে যাতে পালিত হয় সেই ঘোষণাটা দেওয়া হয়েছিল। এবং এটার মূল প্রেরণা এসেছিল 1886 সালে পয়লা মে, যেভাবে পুরো যুক্তরাষ্ট্রব্যাপী একটা আন্দোলন হয়েছিল সেই প্রেরণা থেকে। মানে যুক্তরাষ্ট্রে এই 1886 সালের পয়লা মে একটা ব্যাপক আন্দোলনের সূচনা হয়েছিল, কর্মসময়টাকে 8 ঘন্টা করার দাবিতে। এবং সেটাও ঘোষণা এসেছিল আরো 2 বছর আগে, 1884 সালে যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলোর একটা জাতীয় ফেডারেশনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে 1886 সালের পয়লা মে সারা দেশের সবগুলো শ্রমিক ইউনিয়ন তারা রাজপথে আসবে, তারা ধর্মঘট করবে, তারা এই 8 ঘন্টা কর্মদিবসের দাবিটাকে একেবারে একটা জাতীয় আইনে পরিণত করার জন্য আন্দোলনটা চালিয়ে যাবে। এবং সে অনুযায়ী 86 সালের পয়লা মে সেটা হয়েছে, শান্তিপূর্ণভাবেই মোস্টলি হয়েছে। 3 তারিখে পরবর্তী মানে পয়লা মে পার করে 3 মেতেও একটা বড় কর্মসূচি ছিল, বিশেষত শিকাগো শহরে। সেইখানে পুলিশের গুলি হয়, বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়, এই আন্দোলনকে দমন করার জন্য আন্দোলন দমন করা হয়। এবং তারপরে তার প্রতিবাদে 4 তারিখে আবার একটা প্রতিবাদ সমাবেশ ডাকা হয় শিকাগো শহরের হে মার্কেটে। এবং ওই সমাবেশে পুলিশ আবার গুলি করে, যদিও পুলিশ অভিযোগ করে যে তাদের উপর বোমা মারা হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে তারা ব্যাপক গোলাগুলি করে, সেখানে বেশ কয়েকজন 50-এর অধিক শ্রমিক এবং সাধারণ মানুষ তারা নিহত হয়েছেন, আহত হয়েছেন। অন্যদিকে পুলিশের অনেক সদস্যরা নিহত হয়েছিলেন। তো এই ঘটনা মানে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী একটা ব্যাপক, যাকে বলে যে এটাকে একটা সাড়া ফেলেছিল এবং এটা একটা বড় উত্থান হিসেবে দেখা হয়েছিল শ্রমিকদের। তো সেই ঘটনা বলি 1889 ওই আন্তর্জাতিক সম্মেলনে একটা বড় প্রভাব রেখেছিল, এবং তাদের এই আন্দোলনের প্রতি একটা, যাকে বলে যে শ্রদ্ধা, সমর্থন এবং এইটার স্বীকৃতি হিসেবেই ওই মে দিবসকেই, বিশেষত পয়লা মেকে, সারা দুনিয়াব্যাপী শ্রমিকদের একটা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত হয়। এবং ওই দিনই এইটা সারা দুনিয়াতে যাতে এই 8 ঘন্টা কর্মদিবসের দাবিটি নিয়ে আন্দোলন জোরদার করা হয়, এটাকে একটা জাতীয় আইনে পরিণত করার প্রত্যেক দেশে দেশে, সেইটার ঘোষণাটা তখন এসেছিল। শ্রমিকদের এত বছর ধরে আসলে নিজেদের অধিকার আদায়ের জন্য যে সংগ্রাম, আজকে এতদিন পরে এসে কি মনে হয় যে তার কতটুকু আসলে পূরণ হয়েছে বা করতে পেরেছি আমরা সেই জায়গাটাতে? দেখুন, এই 8 ঘন্টা কর্মদিবসের যে দাবিটি উঠেছিল, এটা একটা দীর্ঘ সংগ্রাম। কেননা প্রথম দিকে তো বলা ছিল 19বিংশ শতাব্দীর পুরো শতাব্দী জুড়ে এই সংগ্রামটা দানা বেঁধেছে, এবং সেখানে 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত মানে শ্রমিকদেরকে কাজ করানো হয়েছে। এবং সেইটার বিরুদ্ধে লড়তে 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 প্রথমে 10 ঘন্টা, এরপরে 8 ঘন্টার জায়গায় এসছে। এবং দাবিটা এই জায়গায় এসছে 8 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা বিশ্রাম নেব, এবং 8 ঘন্টা আমার নিজের ইচ্ছে মতো থাকবো। এই যে মানে স্বাধীনতার দাবিটা যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে এই দাবিটা আসলে আরো বৃহত্তর পরিসরে দেখলে একটা গণতান্ত্রিক দাবি। একটা দেশের ভেতরে যদি নাগরিকরা স্বাধীন না হন, সব নাগরিক স্বাধীন না হন, তাহলে স্বাধীনতা কোথায় আসলো? কাদের জন্য কেবল স্বাধীনতা? স্বাধীনতার অর্থ হচ্ছে নাগরিক নিজে স্বাধীন হচ্ছে কিনা, তাহলে সেই জায়গা থেকে স্বাধীনতাটাকে নাগরিকের মধ্যে বিরাট অংশ হচ্ছে শ্রমজীবী মানুষ, শ্রমিক। তারাই সম্পদ সৃষ্টি করে। দেখা গেল তারাই আসলে, তাদের কোনো ন্যূনতম স্বাধীনতা নেই। ন্যূনতম বেঁচে থাকার জন্য তাকে ওই 18 ঘন্টা 20 ঘন্টা শ্রম দিতে হচ্ছে। তার মানে শ্রমটা তাকে বাধ্যতামূলকভাবে দিতে হচ্ছে, তার ন্যূনতম সাবসিস্টেন্স, মানে একেবারে টিকে থাকার জন্য। এখন এই জায়গায় ইয়েটা করা হলো যে না, আমার বাঁচার জন্য যে মানে মজুরি দরকার, অর্থাৎ যা কিছু আমার খাদ্য কিনতে হবে, অন্যান্য জিনিস আমাকে
সংগ্রহ করতে হবে, সেইটা আমি 8 ঘন্টা শ্রম করে আমাকে পেতে হবে। এর বাইরে আমাকে 8 ঘন্টা আমার নিজের মতো থাকতে পারার জায়গাটা, এই যে স্বাধীনতার দাবি নাগরিকের, এই স্বাধীনতার জায়গাটা মানে এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল। বলা চলে যে এই শ্রমিকদের আন্দোলনই একদিকে যেমন এই প্রতিনিধিত্বমূলক নির্বাচন ব্যবস্থা, সবার ভোটের অধিকার, এখনো কি সেই সেটা তৈরি আন্দোলনটা করেছিল, অব্যাহত আছে না ভাইয়া? এখনো আছে। নিজের স্বার্থ, নিজের দাবিটা তার তোলার যে অধিকার, এই আন্দোলনটাও কিন্তু এই শ্রমিকদের এই আন্দোলন থেকে এসছে। ফলে আজকে ওই ওই 1 মের স্বীকৃতি মানে এই সবগুলো বিষয়ের এক ধরনের স্বীকৃতি। এবং আজকের দিনে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, সেই গণতান্ত্রিক ব্যবস্থারও বলতে পারেন গঠনের জায়গাটা এই আন্দোলনের ভেতর থেকে উঠে এসছে। একটু আইনের প্রসঙ্গে আসবো, যে শ্রমিক আইন আছে, মানে লেবার ল আছে, কিন্তু তার কতটুকু আসলে অনুসরণ করা হচ্ছে বা আমরা সেটা করতে পারছি? এখন আমি যদি ধরেন এটার বাস্তবায়নের জায়গাটা দেখি, সব জায়গায় আমরা দেখব যে নানাভাবে যে এই গণতান্ত্রিক ব্যবস্থা আসলে গড়ে উঠেছে, অনেকগুলো জায়গায় আইন হিসেবে ঘোষণা হয়েছে, কোথাও কোথাও প্রতিষ্ঠিত হয়েছে, আবার বহু জায়গায় ব্যত্যয় ঘটছে। এমনকি কোথাও প্রতিষ্ঠিত হওয়ার পরে এখন সেটা ক্ষয় শুরু হয়েছে। সেটা যেমন পশ্চিমা বিশ্বেও হচ্ছে, যেখানে সূত্রপাত ঘটেছিল লড়াইয়ে, তেমনি আমাদের মতো দেশে, বাংলাদেশে এসে আজকে যদি আমরা দেখি যে আমাদের এখানেও কিন্তু 8 ঘন্টা কর্মদিবস ঘোষিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে আইনিভাবে। আমাদের এখানে মে দিবস একটা শ্রমিকদের দিবস হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সরকারি ছুটির দিন হয়েছে। কিন্তু যদি আপনি বাস্তবের জায়গায় যান, তাহলে শ্রমিকরা কি সত্যি সত্যি 8 ঘন্টা কাজ করে তার যে বাঁচার মতো একটা মর্যাদাকর জীবনের জন্য যে তার মজুরি দরকার, আয় দরকার, সেটা কি পাচ্ছে? পাচ্ছে না। জীবিকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আসলে পূরণ করতে পারছে না। মানে 8 ঘন্টা কাজ করে সে যা পাচ্ছে সেটা দিয়ে তার জীবন এই বাজারে সে যথেষ্ট না, সেটা সে করতে পারবে না। ফলে সে বাধ্যতামূলকভাবে ওভারটাইম করছে। এখন তাহলে আপনি বলছেন না, তো ওভারটাইম তো আপনার খেয়াল খুশির ব্যাপার, আপনি ইচ্ছা না করলে তো আপনি ওভারটাইম নাই করতে পারেন। কিন্তু আপনি কিন্তু আমার ইচ্ছার উপরে, এটা আপাতত দৃষ্টিতে মনে হবে ছেড়ে দিচ্ছেন, কিন্তু আসলে ছাড়ছেন না। কারণ আপনি আমাকে 8 ঘন্টায় যে মজুরিটা দিচ্ছেন, ওটা দিয়ে আমি আসলে বেঁচে থাকতে পারবো না। ফলে আমি বাধ্যতামূলকভাবে আমি ওভারটাইম চাইছি, কারণ আমাকে বাড়তি আয় করতে হবে। তো আপনি পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড় করিয়ে রাখছেন যে আসলে কৌশলে আপনি ওভারটাইম করতে বাধ্য করছেন শ্রমিকদের। ব্যাপারটা এমন দাঁড়িয়ে যাচ্ছে যেন শ্রমিকরাই ওভারটাইম খুঁজছে। আসলে তাই হয়তো মনে হবে যে শ্রমিকরা ওভারটাইম খুঁজে বেড়াচ্ছে এবং যেহেতু সে বাড়তি আয় চায়, এটা মনে হচ্ছে। কিন্তু আসলে তার স্ট্রাকচারালি, কাঠামোগতভাবে ব্যাপারটা হচ্ছে যে এমন একটা পরিস্থিতি আপনি তৈরি করছেন, এমনভাবে আপনি মজুরি নির্ধারণ করেন যাতে করে বাজার দরে সে অনুযায়ী ওভারটাইম করতে সে বাধ্য হয়। এটা হলো একটা বিষয়। এবং এর মধ্যে দিয়ে কি ঘটে, ওই যে 8 ঘন্টা আপনি চেয়েছিলেন যে আমি নিজের ইচ্ছে মতো থাকবো, আমার অ্যাট আওয়ার উইল, সেই শ্রমিকরা কিন্তু তার নিজের ইচ্ছে অনুযায়ী থাকতে পারে না। সে ওই বিনোদনের কিংবা ওই চিন্তা করার, ওই অন্যদের সাথে তার যে সামাজিকীকরণের যে জায়গাগুলো, সেটাতে কোনো তার জায়গা মানে সুযোগ হয় না। সারাক্ষণ কাজ করতে করতেই তার ব্যস্ত, মানে যাকে বলে যে ঠিকমতো দিনের আলো পাওয়াও কঠিন তার জন্য। কারণ সাপ্তাহিক ছুটিটাও তার এখন নিশ্চয়তা নেই। সাপ্তাহিক ছুটির জায়গাতেও নানান ফাঁদের জায়গা তৈরি করা হয়েছে। একটু ভাইয়া জানতে চাইবো যে আন্তর্জাতিকভাবে এই যে মে দিবসের যে গুরুত্ব এবং আমাদের দেশে মে দিবসটাকে আসলে যেভাবে করে পালন করা হচ্ছে, বা শ্রমিকদের আন্দোলনের যেই একটা যুদ্ধ বা একটা সংগ্রাম, এই জায়গাটা আসলে কোথাও কি পার্থক্য আছে, না দুটোই আসলে একরকম ভাবেই চলছে, এগোচ্ছে? ট্রেড ইউনিয়ন অধিকার, এটা তো এই আন্দোলনের ধারাবাহিকতা, এটাও একটা অধিকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম দিকে ট্রেড ইউনিয়ন করা, সংগঠিত হওয়া, এটা যে খুব মালিকরা কিংবা সরকারগুলো এটা যে খুব আন্তরিকতার সাথে গ্রহণ করে নিয়েছেন তা না, এটাও লড়াই করে অর্জন করতে হয়েছে। কিন্তু একটা পর্যায়ে এই উপলব্ধিটা এমনকি মালিকদেরও এসছে যে শ্রমিকদের ইউনিয়ন কেবল দাবি দেওয়ারই একটা প্রতিষ্ঠান না, শ্রমিকদের ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ একটা শিল্প পরিচালনার। এবং সেই শিল্প পরিচালনার ক্ষেত্রে শ্রমিক যেটা ফলে এই শ্রমশক্তি না হলে তো আপনার কোনো উৎপাদনই হবে না। ফলে এই শ্রমশক্তি যেটা, এটাকে পরিচালনার ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ বিষয় বলেই এটা ইন্ডাস্ট্রির পুরো শিল্পের একটা অংশ। এটা যদি শ্রমিকরা নিজেরাই করে তাহলে তাদের অনেকটা মানে শেষ পর্যন্ত শিল্পেরই এটা লাভ হয়। ফলে ট্রেড ইউনিয়ন ইন্ডাস্ট্রির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসছে এবং সেই আইন কানুনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে
আপনি যদি পশ্চিমা বিশ্বের সাথে তুলনা করেন, সেসব দেশে ট্রেড ইউনিয়ন অধিকারগুলো তুলনামূলকভাবে আমাদের তুলনায় বলা চলে অনেক বেশি শক্তিশালী, ফলে সেখানে ইউনিয়নগুলো গড়ে উঠেছে এবং ইউনিয়নগুলো তাদের নিজেদের দাবি দেওয়া নিয়ে বার্গেনটা এখনো করতে পারে, যদিও সেখানেও নানাভাবে নানা রকম খড়গ আছে। বাংলাদেশের মতো দেশে আমাদের পাকিস্তান আমলে আমরা যখন আমাদের লড়াইগুলো করছি, সেখানে কিন্তু যে ট্রেড ইউনিয়নের যতটুকু অধিকার ছিল, তার ভিত্তিতে যতটুকু ট্রেড ইউনিয়ন সংগঠিত হয়েছিল, বিরাট ভূমিকা পালন করেছে আমাদের স্বাধীনতা সংগ্রামে। আমাদের শ্রমিকদের এই ইউনিয়ন করার যে অধিকারটা, সেটা আরও শক্তিশালী হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল যে না, এই শ্রমিক ইউনিয়নগুলোকে দখলকৃত হয়ে গেল এবং নানাভাবে শ্রমিক স্বার্থবিরোধী শক্তিগুলো এটা নিয়ন্ত্রণ করতে শুরু করলো এবং এইগুলো নানাভাবে শেষে আখ্যায়িত হলো এক ধরনের মানে এটাই হচ্ছে শিল্প কলকারখানার অগ্রগতির কিংবা তার উৎপাদনশীলতার বিকাশের বাধা। এইভাবে ইউনিয়নগুলোকে যাকে বলে এক ধরনের ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে যে বেসরকারি শিল্প কলকারখানা গড়ে উঠেছে পরবর্তীকালে, সেইখানে আর ট্রেড ইউনিয়নের অধিকারটা মানে খুব সহজ ব্যাপার হলো না, ট্রেড ইউনিয়ন করাই খুব কঠিন ব্যাপার হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখুন, আমাদের দেশের গার্মেন্টস সেক্টর সহ বিভিন্ন জায়গায় ট্রেড ইউনিয়ন করা কিন্তু অত সহজ জিনিস না। সেখানে অনেক বাধা বিপত্তি, কিছু আন্তর্জাতিক চাপে কিছু কিছু ইউনিয়ন করার সামান্য স্বীকৃতি দিলেও সেগুলো আসলে সাধারণভাবে মানে প্রকৃত শ্রমিক প্রতিনিধিদের হাতে সেই ইউনিয়নগুলোর কোনো নিয়ন্ত্রণ নেই। তো এখানে এটা না থাকার ফলে দেখা যায় যে একটা কায়েমি স্বার্থ ইউনিয়নগুলোর উপরে কর্তৃত্ব আরোপ করে কিংবা কর্তৃত্ব কায়েম করে এবং প্রকৃত শ্রমিকরা সেই বঞ্চিতই থেকে যায়। ফলে বাংলাদেশে বলা চলে যে শ্রমিকদের নিজেদের দাবি দেওয়া নিয়ে লড়াই করার, এই যে ধরেন 8 ঘন্টা শ্রম দিবস, এটা যে কার্যকরী হচ্ছে না ঠিক মতো, তার যে কর্ম পরিবেশে নানান রকম প্রশ্ন আছে, হ্যাঁ, সেইখানে নিরাপত্তার প্রশ্ন আছে, সেইখানে আপনার এই যে বিশেষভাবে নারীর নিরাপত্তা কিংবা অন্যান্য লিঙ্গীয় পরিচয়ের নিরাপত্তার প্রশ্ন, এই সবগুলো জায়গায় তার ছুটির প্রশ্ন, এই সব প্রশ্নগুলো নিয়ে এবং মজুরির প্রশ্ন তো আছেই, এগুলো নিয়ে কাজ করার জন্য তার যে এই সংগঠনটা তার কাজ করবে সেটা তৈরি হতেই ঠিক মতো দেওয়া হয়। আপনি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সেই জায়গা থেকে জানতে চাইবো যে এই যে একজন নেতা হওয়া বা খুব মাঠ পর্যায়ে শ্রমিকদের সাথে আপনার যে একটা যোগাযোগ, সেই জায়গা থেকে মানে একজন নেতা হতে গেলে আসলে কোন কোন ধরনের প্রতিবন্ধকতাগুলো সম্মুখীন হতে হয়? দেখুন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারিনি, ফলে রাজনীতি এখানে যে একটা মানুষকে তার স্বার্থের ভিত্তিতে ঐক্যবদ্ধ করে একটা কাজ, মানুষ তার নিজস্ব স্বার্থ, তার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধ হবে এবং তার ভিত্তিতে রাজনীতিটা পরিচালিত হবে, সেই জায়গাটা এখানে তৈরি করা সম্ভব হচ্ছে না। মানুষ আসলে নিজের জায়গা থেকে সচেতন হোক। আর একটা বিষয় হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে অনেক রকম পদক্ষেপ নেওয়া হলেও জনগণ যেন সেগুলো আসলে মেনে চলে বা তার জায়গা থেকে সে রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে যেন সক্ষম থাকে। আমি একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে মানে মে দিবসের যে লড়াইটা হয়েছিল, মানে আজকে গণতন্ত্র যদি আমরা ভেবে দেখি, গণতন্ত্র মানে কি? এই যে প্রতিনিধিত্বমূলক একটা নির্বাচন ব্যবস্থা, সরকার ব্যবস্থা। গণতন্ত্র মানে সার্বজনীন ভোটাধিকার। গণতন্ত্র মানে হচ্ছে নারীরও ভোটাধিকার, যেটা একসময় ছিল না। গণতন্ত্র মানে ট্রেড ইউনিয়নের অধিকার, 8 ঘন্টা কর্মদিবস, সকল শ্রেণী, ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গীয় পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের অধিকারের একটা স্বীকৃতি। এইগুলো যদি গণতন্ত্র হয়, তাহলে সেই লড়াইটা বাংলাদেশে এখনো মানে আমাদের জারি আছে এবং ওই লড়াইটার মধ্য দিয়ে আমরা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জায়গাতে যেতে পারবো এবং সেইখানে মে দিবস মানে একটা খুবই গুরুত্বপূর্ণ বড় একটি ভূমিকা রাখে, মানে উপাদান, মানে আমাদের অনুপ্রেরণা মে দিবসের যে ঐতিহাসিক লড়াই, এবং সেইটা নতুন করে মানুষের মধ্যে যাতে একটা মানে জাগরণ তৈরি করে, সেই আশাই রাখবো, সেটাই প্রত্যাশা। এবং মে দিবস, মহান মে দিবস, আন্তর্জাতিক শ্রমিক দিবস যেন সফল হয়, সেটাই প্রত্যাশা করব। সকল শ্রমিকদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক,
এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সফলতাই শেষ কথা নয়, ব্যর্থতাও মরণঘাতী নয়, চালিয়ে যাওয়ার সাহসী হচ্ছে আসল ব্যাপার। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।